রক্ত যদি জমাট বাঁধাইতে চাই তাহলে এট ফার্স্ট আমাকে কি করতে হবে, হেপারিনের কার্যক্রমটা নষ্ট। প্লাস্টিন ক্যালসিয়াম প্লাস আয়রনের উপস্থিতিতে প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। ধারাবাহিক সিরিজে আজকে আমরা 7 নম্বর লেকচার দিয়ে কিন্তু উপস্থিত হয়েছি। আজকে আমি ক্লাস দিব অনুচক্রিকা ও রক্ত জমাট বাঁধার কৌশল। নবম দশম শ্রেণীতে যারা আছো এবং যারা এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমরা জানো যে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু ধারাবাহিকভাবে জীববিজ্ঞানের 6টা অধ্যায়ের উপর ভিডিও আপলোড হচ্ছে। যদি এর পূর্বের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই এর পূর্বের ভিডিওগুলো দেখে আসবে। তাহলে চলো আজকে অনুচক্রিকা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এবং কিভাবে রক্ত তঞ্চন প্রক্রিয়া ঘটে বা রক্ত জমাট বাঁধে সেই সম্পর্কে থাকছে বিস্তারিত ক্লাস। অনুচক্রিকা, রক্তের 3টা কণিকা আছে। রক্তের কণিকা ছিল 3টা, লোহিত রক্ত কণিকা, অনুচক্রিকা, আর একটা হলো শ্বেত রক্ত কণিকা। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা রক্তের 3টা নাম আছে, প্রত্যেকটা রক্তের কণিকার 3টা নাম আছে। অনুচক্রিকারও কিন্তু 3টা নাম আছে। তাহলে একটা নাম তো আমরা জানি যে অনুচক্রিকা, 2 নাম্বার নাম আমরা জানি হচ্ছে এদেরকে ইংরেজি একটা নাম ডাকা হয়, সেটা হচ্ছে কি প্লেটলেটস নামে ডাকা হয়। তাহলে এদের ইংরেজিতে ডাকা হয় প্লেটলেটস, প্লেটলেটস। ওকে, তার ইংরেজি নামটা হচ্ছে প্লেটলেটস। এছাড়াও এদেরকে থ্রম্বোসাইট নামেও কিন্তু ডাকা হয়, থ্রম্বোসাইট, ছোট কোষ, তাই না? রক্তের যতগুলো কোষ আছে তার মধ্যে সবচেয়ে ছোট হলো এই অনুচক্রিকা। দেখো নামের শুরুতেই কিন্তু এর মিনিংটা দেওয়া আছে যে অনু, অনু কথার অর্থ কি, ছোট। তাহলে বুঝতেই পারতেছো যে এই অনুচক্রিকা রক্তের যতগুলো কণিকা আছে তার মধ্যে কি বলতো, তার মধ্যে সবচেয়ে ছোট রক্তের কণিকা। তাহলে এই অনুচক্রিকার কি কি বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। দেখো, প্রথম একটা বৈশিষ্ট্য কিন্তু আমরা বলেই ফেলছি যে অনুচক্রিকা সবচেয়ে ছোট রক্তের কণিকা, তাই না? এদের আকৃতি কেমন, সবচেয়ে ছোট। 1 নাম্বার যে বৈশিষ্ট্য পেলাম, অনুচক্রিকা কি হবে, আকারে সবচেয়ে ছোট হবে, তাই না? এদের আকারটা হবে ছোট। এবং এই আকারটা কেমন হতে পারে, এদের আকারটা হয় কেমন, এরা গোলাকার হতে পারে, এরা গোলাকার, এছাড়া ডিম্বাকার, এছাড়াও রড আকৃতির হতে পারে, রড আকৃতির হতে পারে, তাই না? এরা আকৃতি তাহলে কেমন, গোলাকার, ডিম্বাকার অথবা রড আকৃতির হতে পারে। দেখো মজার একটা বিষয় হচ্ছে, আমরা এর আগে শিখেছিলাম যে লোহিত রক্ত কণিকাতে কোনো নিউক্লিয়াস নাই, শ্বেত রক্ত কণিকাতে নিউক্লিয়াস আছে, কিন্তু অনুচক্রিকার মধ্যেও কিন্তু কোনো নিউক্লিয়াস নাই। কিন্তু কোষের যে অন্যান্য অর্গান গুলো আছে সেই অর্গান গুলো কিন্তু আমার অনুচক্রিকার মধ্যে প্রেজেন্ট থাকে। তাহলে এদের সাইটোপ্লাজমটা কেমন, এদের সাইটোপ্লাজমটা হচ্ছে দানাদার। ওকে, তাহলে অনুচক্রিকার যে সাইটোপ্লাজম আছে, এই যে সাইটোপ্লাজম, এদের সাইটোপ্লাজমটা কেমন বলতো, সাইটোপ্লাজম দানাদার। এই সাইটোপ্লাজমে কে কে থাকে, সাইটোপ্লাজমে থাকে ধরো কোষীয় যে অঙ্গাণুগুলো আছে, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, গলজি বস্তু, গলজি বস্তু থাকে, এইগুলো থাকে, কিন্তু এদের নিউক্লিয়াস নাই, তাই না? এদের নিউক্লিয়াস নাই। তার মানে কি, নিউক্লিয়াস যুক্ত একমাত্র রক্তের যে কণিকা সেটা কিন্তু শ্বেত রক্ত কণিকা, তাহলে এদের নিউক্লিয়াস থাকে না। সাইটোপ্লাজমটা কেমন, এদের সাইটোপ্লাজমটা হচ্ছে দানাদার। মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু বা অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকলেও এদের মধ্যে নিউক্লিয়াসটা থাকে না। এখন প্রশ্ন হচ্ছে, অনুচক্রিকা বাঁচে কয়দিন? লোহিত রক্ত কণিকা যেরকম 120 দিন বাঁচে, শ্বেত রক্ত কণিকা 1 থেকে 15 দিন, তাহলে অনুচক্রিকা বাঁচবে কতদিন? অনুচক্রিকার যে আয়ু, এদের আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। তাহলে এদের আয়ু কয়দিন, 5 থেকে 10 দিন। ওকে, প্রতি ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা কত হতে পারে? আমরা দেখছিলাম যে শ্বেত রক্ত কণিকায় মাত্র 4 থেকে 10,000, কিন্তু অনুচক্রিকায় এই সংখ্যাটা আরো অনেক বেশি। প্রতি ঘন মিলিমিটার রক্তে, প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের পরিমাণ কত বলতো, 2.5 লক্ষ। এদের পরিমাণটা 2.5 লক্ষ। তবে অসুস্থ দেহে অনুচক্রিকার সংখ্যাটা কিন্তু আরো বেশি হতে পারে। তাহলে অনুচক্রিকা সম্পর্কে আমরা কি কি ইনফরমেশন পেলাম? অনুচক্রিকা রক্তের সবচেয়ে ছোট কোষ,
গোলাকার হবে, ডিম্বাকার বা রড আকৃতির হতে পারে। এদের সাইটোপ্লাজম, দানাদার, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু সহ অন্যান্য কোষীয় অঙ্গ থাকলেও এদের কোনো নিউক্লিয়াস থাকে না। এবং এদের আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। প্রতি ঘন মিলিমিটার রক্তে এই অণুচক্রিকার সংখ্যাটা কত? 2.5 লক্ষ বা 2.5 লক্ষ। আচ্ছা, অণুচক্রিকার প্রধান কাজ কি? লোহিত রক্তকণিকার প্রধান কাজ ছিল অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রধান কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করা। তাহলে অণুচক্রিকা কি করে? অণুচক্রিকা এর প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো বা রক্ত তঞ্চন বাঁধানো। আমার কোথাও শরীরে কোথাও কোনো অংশ যদি ক্ষতিগ্রস্ত হয় বা আঘাতপ্রাপ্ত হয় বা কেটে যায়, তখন ওই জায়গায় রক্ত পড়া বন্ধ করে কে বলতো? অণুচক্রিকা। তাহলে এবার আমরা আলোচনা করব রক্ত জমাট বাঁধার কৌশল নিয়ে, যে রক্ত আসলে কিভাবে জমাট বাঁধে। আমরা তো বললাম যে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। কিভাবে করে? ধরো তোমার কোথাও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমরা জানি যে রক্ত জমাট বাঁধে না কেন? আমার দেহের মধ্যে রক্ত জমাট বাঁধে না হচ্ছে হেপারিন নামক এক ধরনের পিচ্ছিল পদার্থের কারণে, যারা বেসোফিল থেকে কিন্তু নিঃসরণ হয়। রক্ত, আমি চাচ্ছি রক্ত জমাট বাঁধাইতে, কারণ আমার হাতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এখানে রক্ত জমাট বাঁধাইতে হবে। তো হেপারিনের কার্যক্রমটা নষ্ট হয় কিভাবে? আমাদের দেহের কোনো অংশ যদি কেটে যায়, সেখান থেকে রক্ত বের হয়ে বায়ুমণ্ডলে চলে আসে এবং বায়ুমণ্ডলের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সংস্পর্শে এসে কিন্তু হেপারিনটা নষ্ট হয়ে যায়। এরপর মেকানিজমটা শুরু হয়, রক্ত জমাট বাঁধার কৌশল শুরু হয়। তাহলে প্রথমে কি হলো? ধরো শরীরের কোনো অংশ কেটে গেছে, তাহলে দেহের কোনো অংশ কেটে গেছে, তাহলে দেহের কোনো অংশ দেহের কোনো অংশ কেটে গেছে। আচ্ছা, দেহের কোনো অংশ যদি কেটে যায়, তাহলে এখান থেকে যে রক্তের কণিকাগুলো সেটা কোথায় আসবে বলতো? দেহ থেকে বায়ুমণ্ডলে চলে আসবে। তাহলে এই রক্তের কণিকার মধ্যে তো অণুচক্রিকাও আছে। তাহলে এই অণুচক্রিকা কি করবে? অণুচক্রিকা আসবে কোথায় বলতো? বায়ুমণ্ডলে আসবে। এবং বায়ুমণ্ডলে কি আছে? অক্সিজেন আর আছে কি? কার্বন ডাই অক্সাইড। তাহলে অণুচক্রিকা গুলো যখন বায়ুমণ্ডলে চলে আসবে, তখন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সংস্পর্শে এসে তার হেপারিনের কার্যক্রমটাকে একদম নষ্ট করে দিবে। এরপরে কি হবে? এই অণুচক্রিকা এখন ভেঙে যাবে। এই অণুচক্রিকা ভেঙে এরা তৈরি করবে কি বলতো? এরা তৈরি করবে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। রক্তের মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ আছে, এর নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন। দেখো, কোথাও যদি হাত কেটে যায়, ওই ক্ষতিগ্রস্ত অঞ্চলে যে অণুচক্রিকা গুলো আছে, অণুচক্রিকা গুলো তাৎক্ষণিকভাবে কিন্তু সক্রিয় হয়ে ওঠে, অ্যাক্টিভ হয়ে যায় এবং রক্ত জমাট বাঁধার কৌশল শুরু করে। তাহলে এই যে অণুচক্রিকা গুলো সক্রিয় হয়ে এখন কি করবে? থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করবে। এই থ্রম্বোপ্লাস্টিনটা কি করবে? এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম প্লাস আয়নের উপস্থিতিতে, ক্যালসিয়াম 2+ আয়নের উপস্থিতিতে নিষ্ক্রিয় প্রথম্বিন। তাহলে আমাদের রক্তের মধ্যে দুই ধরনের নিষ্ক্রিয় প্রোটিন আছে, একটা হচ্ছে প্রথম্বিন আর একটা হচ্ছে ফাইব্রিনোজেন। খুব সুন্দর করে মনে রাখবে ভাইয়া, যে সমস্ত প্রোটিনের শুরুতে কি থাকে? যেমন প্রথম্বিন। একটা কি আছে? ফাইব্রিনোজেন। ওকে। তাহলে শব্দের শুরুতে যদি এবং শেষে যদি কি থাকে? জেন থাকে, তাহলে সেটা কিন্তু আমার নিষ্ক্রিয় প্রোটিন। তাহলে প্রথম্বিন এবং ফাইব্রিনোজেন এটা অবভিয়াসলি নিষ্ক্রিয় প্রোটিন। একে অবশ্যই কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে, সক্রিয় করতে হবে। তাহলে সক্রিয় করলে কি হবে? এই প্রোটাকে কেটে ফেলো, তাহলে কি থাকবে? শুধুমাত্র থ্রম্বিন। এবং জেনটাকে কেটে ফেললে শুধুমাত্র থাকবে হচ্ছে ফাইব্রিন। তাহলে আমার এখন কাজ হবে এই প্রথম্বিনটা ক্যালসিয়াম প্লাস আয়নের উপস্থিতিতে রিয়াকশন করে আমার দেহের মধ্যে যে নিষ্ক্রিয় প্রোটিনটা ছিল, সেই নিষ্ক্রিয় প্রোটিনটা কি বলতো? প্রথম্বিন। এই যে প্রথম্বিন এই প্রথম্বিনের উপর ক্রিয়া করে একে কি করবে? থ্রম্বিনে পরিণত করবে। একে থ্রম্বিনে পরিণত করবে। তাহলে এই থ্রম্বিনটা আবার রিয়াকশন করবে কার উপরে? ওই যে আমাদের রক্তের আর একটা নিষ্ক্রিয় প্রোটিন আছে, তার নাম কি বললাম বলতো ভাইয়া? ফাইব্রিনোজেন। তার নাম কি বলতো? ফাইব্রিনোজেন। ওকে। এই ফাইব্রিনোজেনের উপর রিয়াকশন করে সে কি করবে? ফাইব্রিন যা মনোমার তৈরি করে প্রথমে।
তাই না? এই জেনটা কেটে গিয়ে কি হবে, ফাইব্রিন মনোমার প্রথমে তৈরি হয়। কি বলতো, ফাইব্রিন মনোমার, মানে একটা সুতা তৈরি হবে, ফাইব্রিন মনোমার, একটা ফাইব্রিন তৈরি হবে। এরপরে অসংখ্য ফাইব্রিন মনোমার, তার মানে কি এন সংখ্যক ফাইব্রিন মনোমার রূপান্তরিত হয়ে কি হবে, ফাইব্রিন জালক তৈরি করবে। তাহলে এরা কি করবে বলতো, ফাইব্রিন জালক তৈরি করবে, ফাইব্রিন জালক। এই ফাইব্রিন জালকটাই পরবর্তীতে কি করবে, রক্ত জমাট বাঁধাবে, রক্ত জমাট বাঁধাবে। ওকে, তাহলে এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আমার রক্ত জমাট বাঁধে। তাহলে আমি আরো একবার হাইলাইট করলাম যে দেহের কোনো অংশ যদি কেটে যায়, তাহলে ওই ক্ষতিগ্রস্ত অংশটা ওর চারপাশে যে অণুচক্রিকা গুলো আছে, সেই অণুচক্রিকা গুলো সাথে সাথে সক্রিয় হয়ে যায়, বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের সাহায্যে হেপারিনটাকে নষ্ট করে এবং তার দেহের মধ্য থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়। এই যেহেতু প্রথমবিন ছিল নিষ্ক্রিয়, তাকে থ্রম্বিনে পরিণত করলো। থ্রম্বিন অ্যাক্টিভ হয়ে গিয়ে কার উপরে কাজ করবে, ফাইব্রিনোজেন। এই যে আর একটা নিষ্ক্রিয় প্রোটিন আছে ফাইব্রিনোজেন, একে করবে কি, ফাইব্রিন মনোমারে পরিণত করবে। সো ফাইব্রিন মনোমার অসংখ্য একত্রিত হয়ে এরা পরবর্তীতে ফাইব্রিন জালকে পরিণত হবে এবং এই জালটা আমার ওই ক্ষতিগ্রস্ত চারপাশ দিয়ে জমাট বেঁধে কিন্তু রক্ত জমাট বেঁধে যাবে। শুধু এই প্রক্রিয়ার মাধ্যমেই না, এছাড়া আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে ভিটামিন কে, তাহলে আরটা কি বললাম, এই যে ভিটামিন কে এবং ক্যালসিয়াম 2+ আয়ন। দেখো এখানে কিন্তু ক্যালসিয়াম 2+ অলরেডি দেখাইছি, তাই না? তাহলে ভিটামিন কে এবং ক্যালসিয়াম 2+ আয়নটাও কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি অণুচক্রিকা এবং রক্ত জমাট বাঁধার কৌশল নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। যদি এরকম ভিডিও আরো পেতে চাও, অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।